কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আগামী 6 তারিখে প্রথম পর্বের গণিত পরীক্ষা। সেই গণিত পরীক্ষার অধ্যায়ভিত্তিক সাজেশন আমি আজকে আলোচনা করব। এটা আসলে যারা এই অর্থাৎ একটা সেমিস্টার সম্পূর্ণ করেছে এবং আমার হাতের নোট যারা ফলো করেছে তারা ভালো করবে আশা করি। আমি তাদের জন্য একটু সহজ করে এই আর গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু আলোচনা করব। এই ভিডিওটা অনেক বড় হবে, যারা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত দেখবে আশা করি তারা অনেক ভালো কিছু করবে। তো আমরা প্রথমে অধ্যায় যদি শুরু করি, অধ্যায় 1 নির্ণায়ক। সেখানে আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন কী কী সেটা আমরা একটু আলোচনা করব। এখানে প্রথম আমার নোটের যে প্রশ্নটা ছিল, অনুরাশি ও সহগুণক কী। এটা আমি বিভিন্ন সময় সিটিতেও দিয়েছি এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনুরাশি আসলে আমরা এখানে সুন্দর করে ছবি এঁকে আমার নোটে দেখাইছিলাম, যেটা যদি A1 এটা একটা নির্ণায়ক হয়, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এটাকে বলতেছি আমরা রো। A1 B1 C1 এটা রো, একটা রো। A2 B2 C2 রো এবং C3 A3 B3 C3 এটা একটা রো। এই তিনটা রো এবং কলামগুলো বলছি আমরা উপরে নিচে, অর্থাৎ A1 A2 A3 একটা কলাম, B1 B2 B3 একটা কলাম, C1 C2 C3 একটা কলাম। তো এইভাবে যদি আমরা কল্পনা করি, নির্ণায়কের অনুরাশি হলো আমরা যে উপাদানগুলো, এর সংজ্ঞা দেওয়া অষ্টম সংজ্ঞাটা বললাম না, যে উপাদানগুলো ধরবো আমরা, সাপোজ A1 এটার অনুরাশি কী হবে? A1 এর অনুরাশি হবে জাস্ট A1কে এই কলাম বরাবর এবং এই সারি বরাবর যদি বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে, এই উপাদানগুলো বলা হচ্ছে আমাদের অনুরাশি। আর সহগুণক কী হবে? জাস্ট এই অনুরাশির সামনে যদি আমরা যথাযোগ্য চিহ্ন ব্যবহার করি, সেটা কীরকম হতে পারে আমরা দেখো সহগুণক এখানে বুঝিয়ে দিয়েছিলাম। এই যে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা, অর্থাৎ কোনাকুনিভাবে এই উপাদানগুলোর কর্ণ বরাবর সবগুলো প্লাস আর বাদ বাকিগুলো মাইনাস। তাহলে আমরা যদি বলি A1 এর সহগুণক, তাহলে কি হবে? A1 এর সহগুণক সামনে কি আছে? প্লাস আছে। তাহলে আমাদের সামনে কি থাকবে? প্লাস দিয়ে লিখতে হবে। A1 এর সহগুণক হবে প্লাস দিয়ে আমাদের যে অনুরাশিটা পাইছে A1 এর, সেই অনুরাশি রাখবো। এইভাবে যদি সবগুলোই হয়, এরকম বলা থাকে B3 এর সহগুণক কত হবে, তার B3 এর সহগুণক আমরা এখানে মাইনাস, তো অলরেডি এখানে চিহ্ন পেয়েছি মাইনাস, সেই মাইনাস দিব এবং এই B3 এর এই কলাম বরাবর এবং রো বরাবর যদি আমরা কেটে দিই, তাহলে থাকে কি A1 A2 C1 C2, সেই A1 A2 C1 C2, এটাই হলো আমাদের সহগুণক নির্ণয় করার পদ্ধতি। এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এই জন্য আমি এটা তোমাদেরকে বলে দিলাম। 2 নম্বর কোশ্চেন আসছে, আমাদের একটা নির্ণায়ক দেওয়া থাকে, সেই নির্ণায়কের লেখা থাকতে পারে এই নির্ণায়কের 3 এর অনুরাশি ও সহগুণক নির্ণয় করো। ঠিক ওই আগে এটার মতোই, এবং এটা কিন্তু পরীক্ষায় আসে, আমি মনে করি এটা তোমরা পারবা। অর্থাৎ 3 এর অনুরাশি সহগুণক হবে 3 কোনটা? এই দেখ এখানে এই নির্ণায়কের কিন্তু 3 হলো এইটা, -3 না, বুঝতে কি এখানে 3 এর, তার মানে এই 3 এর অনুরাশি কী হবে? এই কলাম বরাবর এই রো বরাবর বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সেটাকে বলতেছে আমরা 3 এর অনুরাশি। এই যে আমরা দেখাই দিছি, এবং এটার মানটা আমাদের বের করে দিতে হবে। মান যেভাবে নির্ণয়কে বের করে সেটা আমরা জানি, আর গুণ করে একটা একবার প্লাস একবার মাইনাস এভাবে করতে হয়, সেটা তোমরা জানো। সহগুণক কী হবে? জাস্ট খালি অনুরাশির সামনে একটা কী দেবো? চিহ্ন বসাবো। এবং 3 এর এখানে কী চিহ্ন হয়? আমরা জানি এই কর্ণ বরাবর প্লাস, এই জন্য 3 এখানে ছিল, এটা প্লাস, তার সামনে শুধুমাত্র প্লাস হবে। আমি জাস্ট দ্রুত যাচ্ছি কারণ অনেক বড় হবে ভিডিওটা, এই জন্য আর কি, সাম আপ করার জন্য। তো এইভাবে সবগুলো ইয়ারই তোমরা বের করতে পারবে, অনুরাশি এবং সহগুণক। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো ছিল, অনুরাশির সংজ্ঞা এবং অনুরাশি বের করা। এরকম আসতে পারে, আমাদের যে কোনো একটা নির্ণায়ক থাকতে পারে, সেই নির্ণায়কের মান আসতে পারে। আমরা সিটিতে আমরা অলরেডি করেছি, এগুলো দিয়েছিলাম আমরা, তোমরা ভালোভাবে জানো, আবার একটু দেখে যাও। এবং পরীক্ষায় কিন্তু এটা আসে। প্রমাণ করো যে এটা 2025 সালে তোমাদের এই ডিসেম্বরে যে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষায় আসছিল। এটা আমি সিটিতেও দিয়েছিলাম তোমাদেরকে। তো এটা এবার নাও আসতে পারে, আসলে দেখে যাও, না আসলে সমস্যা নাই, আসলে তো পারবাই ইনশাল্লাহ। এটা তোমার সিটিতে দিয়েছিলাম। এবার গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আছে, সেটা নাম্বার হলো 4 নাম্বার, যেটা আমরা নোটে ছিল, x² XY XZ
এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই জেড এক্স জেড ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা ইম্পর্টেন্ট আছে এবং এটা এবারকার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট এই অঙ্কটা। তোমরা এটা দেখে যাও কীভাবে করতে হয়। প্রথমে আমাদের সব এই যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সারি হতে এই প্রথম সারিতে কী নিছি আমরা এক্স কমন নিছি, দ্বিতীয় সারিতে ওয়াই কমন নিছি এবং তৃতীয় সারিতে আমরা জেড কমন নিছি। এই যে এক্স ওয়াই জেড কমন নিয়ে আমরা সেগুলো এখান থেকে কমনে ভাগ করেছি। এরপরে আমরা ওই যে ফরমেশন আবার একটা এক্স ওয়াই জেড কমন নেওয়া গেছে প্রথম দ্বিতীয় তৃতীয় সারি হতে এক্স ওয়াই জেড মানে কমন নিয়ে একইভাবে আবার একবার নিছি কমন নিয়ে যে এক্স এখান থেকে এক্স কমন নিয়ে তাহলে 1 1 1 ওয়াই কমন নিচ্ছি এখানে 1 মাইনাস 1 ওয়াই 1 আর এখানে জেড কমন নিয়ে কী হয়েছে 1 1 মাইনাস 1 এভাবে চলে আসছে আমাদের। তাহলে দুটো যেহেতু এক্স ওয়াই জেড তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়। আর এখন আমরা যে নির্ণয় পদ্ধতিতে যে প্রথমটা লেখছি উপাদান লিখে এই বরাবর কলাম রো এবং কলাম বাদ দিয়ে এটা নির্ণয় যেভাবে বের করে সেভাবে বের করছি আমরা। ঠিক সেম কন্ডিশনে যদি আমরা মানগুলো বসায় করি তাহলে আমাদের 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসে। সেটা হলো আমাদের এই প্রশ্নের হলো ডান পক্ষ ছিল, আমাদের বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, এটা প্রমাণিত। এই অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল এই অধ্যায়ে। তোমরা পুরো ইয়েটাই ভালোভাবে পড়ে যাবো। আমার কাছে যেগুলো মানে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি তোমাদেরকে দিলাম। আর নোটের 6 নম্বর অঙ্কটা ছিল সেটা খুবই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। পরীক্ষা আসার মতো আগামী শুক্রবার যে পরীক্ষা হবে সেটা তোমরা একটু দেখে যাও। অর্থাৎ এটা হলো অঙ্ক ছিল এরকম অর্থাৎ 1 এ স্কোয়ার 1 এভাবে দেওয়া থাকবে এ কিউব মাইনাস 1 তারপর হোল স্কোয়ার প্রমাণ করতে হবে। এই অঙ্কটা একটু দেখে যাও, আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এখানে জাস্ট সিম্পল টেকনিক, সেটা হলো যেহেতু কিউবের সূত্র আছে সেহেতু আমাদের কি লাগবে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার লাগবে। তাহলে সবগুলো করতে কি লাগবে আমাদের এই কলাম 1 নম্বর কলামকে আমরা কি করে ফেলবো বা কলাম এই যে 1 নম্বর কলামকে আমরা সবগুলো যোগ করে ফেলবো। 1 নম্বর কলাম 2 নম্বর কলাম 3 নম্বর কলাম অর্থাৎ C1 প্রাইম ইকুয়াল টু C1 প্লাস C2 C3 অর্থাৎ সবগুলো উপাদানগুলো এই প্রথম নাম্বার কলাম যেটা সে যোগ করে ফেলবো এটার। এভাবে আসছে। তাও সবগুলো যদি একই রকম হয় তাহলে একটা কমন নিয়েছে, এটা কমন মানে কি 1 1 1 থাকে আর বাদ বাকি যেগুলো সেগুলোই আছে। আর এইভাবে আমরা ওই যে 0 0 1 কীভাবে করতে হয় 0 0 1 এটা আমরা শিখেছি ক্লাসে, সেইভাবে আমরা এটা করে ফেলবো। অর্থাৎ এই 1 থেকে A1 বাদ দিলে কি আসবে 0 আসতে পারে, সে যদি তাহলে কি হবে এই রোকে আমরা এই 1 নাম্বার থেকে আমরা 2 নাম্বার বাদ দিলে আমাদের 0 আসবে। ঠিক একইভাবে 2 নাম্বারটা কি হবে 2 নাম্বার থেকে যদি 3 নাম্বার বাদ দিই তাহলে আমাদের এই 2 নাম্বার তাহলে 0 0 1 তার মানে এইদিকে 0 0 1 এদিকে এইভাবে আমরা বাদ দিয়ে ফেলবো। বাদ দিলে কি হবে এটা থাকবে আর এটা থাকবে আর এটা থাকবে আর এটা থাকবে। ঠিক একইভাবে আমরা যদি এখান থেকে কমন নিয়েছে এখান থেকে কমন নেওয়া যায় a-1 কমন নেওয়া যায়, সে a-1 কমন নিলে এখানে 1 থাকে এখানে একটা এ থাকে আর এখানে আমরা জাস্ট মাইনাসটা নিয়ে আমরা এটাকে সাজায় লিখছি আর কি, সামনে এ রাখছে সেই এ রাখছে এখানে এ স্কোয়ার মাইনাস 1 এখানে এ মাইনাস 1 তো আছেই। তাহলে ঠিক এটাকে ভাঙলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলে কি মাইনাস তো থাকলো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক একইভাবে এই রো থেকে আবার আমরা এ মাইনাস 1 কমন নিছি, একটা এ মাইনাস 1 ছিল আবার এ মাইনাস 1 নিছি নিয়ে আমাদের এরকম আসছে। তো এ মাইনাস 1 এখানে এ মাইনাস স্কোয়ার প্লাস এ প্লাস 1 আর এ মাইনাস 1 এই দুটো মিললে হয় হলো আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এবং এটা থাকলো এ মাইনাস 1 থাকলো এবং এটা ক্যালকুলেশন করলে আসে আমার এটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ, অর্থাৎ এই দুটো মিলে আবার কিন্তু আমাদের এ কিউব মাইনাস 1 অর্থাৎ এ কিউব মাইনাস 1 ইন্টু এ কিউব মাইনাস 1 দুটোকে গুণ করলে হয় এ কিউব মাইনাস 1 হোল স্কোয়ার লেখা যায়। এটা ডান পক্ষ প্রমাণিত। আমার কাছে এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে অঙ্কটা, তোমরা একটু দেখে যাও। দ্বিতীয় যে এখানে ক্র্যামার্সের রুল ছিল, ক্র্যামার্সের রুলসে একটা অঙ্ক করলে মোটামুটি সবগুলো সেম। আমি এটা তো প্র্যাকটিক্যালও তোমাদের করাইছি এবং এটা আমাদের বড় অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা সেটা হলো ক্র্যামার্সের যে রুলসের সাথে সমাধান করা অর্থাৎ এক্স ওয়াই জেড নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা শিখিয়েছিলাম সবগুলো এই যে 0 0 আকারে লিখতে হবে এবং এইগুলো উপাদানগুলো সেই উপাদানগুলোর সহগ দিয়ে আমরা ডি নির্ণয় করবো প্রথমে।
সে একইভাবে এক্সের জন্য 1, এক্সের জন্য 1, এক্সের জন্য 1, আর ওয়াইয়ের ঘরে কী লিখছি এখানে ওয়াই সব -1, সেই -1, ওয়াইয়ের সব +2 সেখানে 2, আর হলো ওয়াই এখানে ওয়াই +y মানে 1, এইভাবে আমরা জেডটাও লিখেছি। সো আমরা এটা এই ডি এর মান এইভাবে লেখার পরে আমরা নির্ণয়কের মাধ্যমে লেখার পরে নির্ণয়কের মান নির্ণয় করব। সেই ডি এর মান -2 আসছে। এবং ডিএক্সটা কি, জাস্ট এক্সটাকে আমরা কী করব, বাদ দিয়ে যে চলকগুলো আছে সেই চলকগুলোর আমরা এখানে এক্সের জায়গায় শুধুমাত্র এই যে আমাদের এই যে ধ্রুবকগুলো ছিল, এই যে ধ্রুবকগুলো সমান এই পাশে থেকে সমান চিহ্ন দিয়ে এই পাশে নিয়ে আসার ফলে আমাদের সবগুলো চিহ্ন এই পাশ থেকে গেলে প্লাস হয়েছে, এটা মাইনাস ছিল প্লাস, মাইনাস ছিল এখানে প্লাস হয়েছে, সেই জাস্ট এই ডিজিটটাই বা এই কলামটা আমরা এখানে বসাই দেবো, এক্সের জায়গায় বসাই দেবো। ঠিক ডিএক্সটা ঠিক একইভাবে ডিওয়াই এরপর করে আমরা কী করবো, মান নির্ণয় করবো। এবার ডিওয়াইয়ের ক্ষেত্রে কী হবে, জাস্ট ওয়াইয়ের জায়গাতে আমরা এই কলামটা এই কলামটা বসাই দেবো, দিয়ে এখানে মান বের করবো। এবং ডিজেডটা কী হবে, জাস্ট জেডের জায়গায় এই যে জেডের জায়গায় যেখানে সেখানে বসাই দেবো, দিয়ে আমরা একটা মান বের করবো। তাহলে একইভাবে এখানে ডি পাইছি, ডিএক্স পাইছি, ডিওয়াই পাইছি, ডিজেড পাইছি। এখন আমরা এক্স ইকুয়াল টু কী জানি, আমরা এক্স ইকুয়াল টু ডিএক্স বাই ডি, তাহলে ডিএক্সের মান যেটা বেরোয়েছে সেটাকে আমরা আবার ডি দিয়ে ভাগ করবো। এইভাবে আমাদের ওয়াই একইভাবে ডিওয়াই বাই ডি এটা বের হবে, এবং জেড কী হবে, ডিজেড বাই ডি ইকুয়াল টু যা হবে তাই। অর্থাৎ নির্ণয়ের সমাধান হবে এক্স ওয়াই জেড এ দিয়ে ব্র্যাকেটের মধ্যে রেখে সমান দিয়ে এক্স হলো প্রথমে 9, ওয়াই হলো -1, জেড হলো 0। এটা আমাদের অ্যান্সার। এটা হলো ক্যামার্সের রুলসের সাহায্যে সমাধান নির্ণয় করো। আমার নোটে আরও দুটো অঙ্ক ছিল, এগুলো একটু দেখে যাও। এটা একটু গুরুত্বপূর্ণ আছে, কারণ এটা গুরুত্বপূর্ণ বলতে এখানে একটু ব্যতিক্রমী আছে। সেটা হলো এই টেকনিকটা C3', অর্থাৎ C3 যেটা কলাম 3 যেটা আছে সেটাকে কি করতে হয়, কলাম 3 যা থাকবে তার সাথে আবার এই আগের C1কে, এই কলাম 1কে এক্স দিয়ে গুণ করে তার সাথে এই ওয়াই দিয়ে আবার C2কে গুণ করে তার থেকে বাদ দিতে হবে। এটাই হলো আমাদের এই মেইন টেকনিক। এটা তোমরা একটু দেখে যাও। এটা পারলে, এটা মনে রাখতে পারলে মোটামুটি অঙ্কটা সহজ। এরপর 9 নম্বর আমি যেটা আমার প্রশ্ন দেওয়া ছিল, এই অঙ্কটাও দেখে যাও তোমরা। এত ইয়ে করলে আমার সময় লাগবে, তোমরা একটু দেখে যাও। তোমাদের কাছে যেহেতু নোট আছে তোমরা এটা দেখে যাও একবার। তবে ইম্পর্টেন্ট তেমন একটা না এটা। আমরা এক অধ্যায় শেষ, আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। এরপর আসি আমরা ম্যাট্রিক্সের প্রথমে আমি বলি এই সংজ্ঞা থেকে একটা আসবেই, সংজ্ঞা থেকে আসবেই। সাধারণত এই যে ডিসেম্বরের সিঙ্গুলার ম্যাট্রিক্স চলে আসছিল, তবে এখান থেকে আমার কাছে মনে হয়েছে এই যে অভেদ বা একক ম্যাট্রিক্স যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হলো ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স আর অনুবন্ধী ম্যাট্রিক্স থেকে অঙ্ক আসবে নিশ্চিত, আশা করা যায়। এখানে কিছু টাইপ আছে, সেখানে দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ ক্রস বি মানে অর্থাৎ গুণের সূত্র। এটা দিয়ে ছোটো প্রশ্ন আসবে বা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তো এটা আমরা ক্লাসে করাইছি। প্রথমে এর লিখবো, তারপরে কি লিখবো, বিটা লিখবো, তারপরে কি আমরা কি জানি, প্রথমে সারি লিখতে হয়, সারির সাথে কী করতে হয়, কলাম গুণ করতে হয়। তার মানে এটা কি, প্রথমে সারি তার সাথে কলাম, এই কলামটা গুণ করব। তাহলে এই যে 0 দিয়ে প্রথমে 1কে গুণ করব, দিয়ে প্লাস এই যে 0 × +1 প্লাস আবার 1 দিয়ে কী করবো, 2কে গুণ করবো, এই 1 দিয়ে আবার 2কে গুণ করবো। ঠিক একইভাবে এটাও হবে, একইভাবে 1 × 1 আর প্লাস সূত্রে প্লাস আর 2 × 2, এইভাবে আমরা অ্যান্সার বের করতে পারি। তাহলে 0 × 1 0 প্লাস 2 × 1 2, এই সেই 2। আবার এখানে 1 + 1 × 1 মানে 1 প্লাস 2 × 2 4, 1 + 4 5, এই যে 5। আমরা এইভাবে মান বের করতে পারি। ঠিক একইভাবে 3 নাম্বারটাও সেম, এইভাবে দেওয়া থাকবে। এ দেওয়া থাকলো এটা এক কলাম, এই তোমার 3 কলাম কিন্তু একটা সারি, বি হলো একটা কলাম বিশিষ্ট হয়, তাহলে এ বির মান কত। ঠিক একইভাবে প্রথমে সারি থেকে আমি চিত্র আকারে দেখা দিয়েছি, এটা সুন্দর করে তোমরা এটা করে ফেলে এবং পরীক্ষা আসে এটা। হ্যাঁ, 3 নাম্বারটা একটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখে যাও, অতি সংক্ষিপ্ততে চলে আসবে অথবা আরও আছে যেরকম এই ম্যাট্রিক্সের একটা পার্শ্বচার কত। পার্শ্বচার মানে কি, জাস্ট কলাম যেটা আছে সেটাকে সারি বানাবো অথবা সারিকে কলাম বানাবো, শেষ। আমাদের এই 4 নাম্বারটা খুবই সহজ, এটা পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়। 5 নাম্বার দেখো এখানে দেওয়া আছে, এই ট্রান্সপোজ বা পার্শ্বচার লেখো। জাস্ট একই বলছিলাম, কলাম কী করবো, আমরা সারি বানাবো। 1 2 3 এটা কলাম আছে, সেই 1 2 3 এর সারি বানিয়ে দিছি, ট্রান্সপোজ। এটা পরীক্ষায় আসে। আরেকটা পরীক্ষায় আসে, সেটা হলো ম্যাট্রিক্স এ ও ম্যাট্রিক্স বি গুণের শর্তাবলী লেখো। শর্ত কি হবে, শর্ত হলো ম্যাট্রিক্স এ ও ম্যাট্রিক্স বি এর গুণের শর্ত যেটা হলো ম্যাট্রিক্স এ
এর কলাম সংখ্যা যত হবে, কলাম সংখ্যা ও ম্যাট্রিক্স বি এর সারির সংখ্যা কি হতে হবে, সমান হতে হবে। তাছাড়া আমরা কি করতে পারবো না, এই গুণ করতে পারবো না। এই ম্যাট্রিক্সের কলাম এবং এই বি ম্যাট্রিক্সের সারি কি হতে হবে, সমান হতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়ে এই অধ্যায়কে জাজমেন্ট করা যায়, সেটা হলো এই যে একটা 3/3 অর্থাৎ কলামও 3টা সারিও 3টা, এর অনুবন্ধী এবং বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করো। এই একটা পারলে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ভিডিও দিয়েছি, তোমরা ভিডিও একটু দেখো, আমার ভিডিও আছে, তোমরা তো জানো। সেই ভিডিও অনুযায়ী প্রথমে আমরা কি করতে হবে, এই এই ম্যাট্রিক্সে আমাদের এ ধরতে হবে। এ ধরার পর কী করতে হবে, যে ধরছি আমরা স্টেপ এখানে দিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। স্টেপ প্রথমে কী হবে, এই ম্যাট্রিক্সের মান নির্ণয় করবো। এই যে এই ম্যাট্রিক্সে যে ধরলাম সেটা মান নির্ণয় করবো। মান নির্ণয় করে কীভাবে সেটা তোমরা জানো। একে 1কে ধরবো 1 ইন্টু এইভাবে সারি কলাম বাদ দিয়ে 3 3 9 সূত্রের মাইনাস 4 4 16 এইভাবে -2 ধরলাম, এখানে -2 ধরে এখন এইদিকে কলাম এবং সারি বাদ দিলাম, তাহলে 3 1 3 -4 এইভাবে আমরা ক্যালকুলেশন করে মান বাড়াবো একটা। এখন আমাদের প্রথমে করতে হবে এর উপাদানগুলোর সহগুণক তৈরি করতে হবে। এর স্টেপ 2 যেটা আছে এখানে, এই ম্যাট্রিক্সের উপাদানসমূহের সহগুণক বের করতে হবে এবং খেয়াল রাখতে হবে চিহ্ন যেন বাদ না পড়ে। আমি স্টেপ অনুযায়ী দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথম A11 অর্থাৎ এটাকে বলা হচ্ছে A11, এর সামনে কি আছে, প্লাস আছে, সেহেতু আমরা A11-এর সহগুণক কী হবে, তাহলে এটা হলো A11, এদিকে বা, তাহলে 3 4 4 3 3 4 4 3 এইভাবে গুণ করলে হবে সেটা। এইভাবে A12 মানে এটা 2, আবার A13 মানে এই 3, এইভাবে আমরা সবগুলো বের করতে হবে। আবার এখানে আছে A21 মানে কোনটা, A21 A22 আবার A23, একইভাবে A31 A32 A33 আমরা সবগুলো মান বের করবো। অর্থাৎ এখানে 3 3 9টারই মান চলে আসবে। এই তিনটা আমরা সুন্দরভাবে দেখাই দিয়েছি এখানে। এবার কি করতে হবে আমাদের, এই ম্যাট্রিক্স এর উপাদানগুলোর অবস্থান ক্রম অনুসারে তাদের এই যে আমরা মান বের করলাম, সেই মান দিয়ে আমরা একটা কী করবো, আর একটা ম্যাট্রিক্স গঠন করবো, সেটার নাম হলো বি। তো এই যে একইভাবে এই যে প্রথমে ছিল -7, তারপরে কত ছিল 1, তারপরে ছিল কত 1, এই যে A11 A12 A13, এভাবে পরটা হলো কি A21 A22 A23 22 23 31 32 33 33, এটা হলো নতুন একটা ম্যাট্রিক্স গঠন হলো। এই যে লেখা আছে সহগুণক দ্বারা ম্যাট্রিক্স বি গঠন করা হলো, আমরা গঠন করলাম। এরপর যেটা অনুবন্ধী এ বের করব বা অ্যাডজয়েন্ট এ বের করব, যাকে বলা হচ্ছে বিটি, জাস্ট এটাকে কি করছে, আমরা এই কলামটাকে আমরা সারি বানাই দিচ্ছি। দেখো -7 6 হলো এখানে 6, আর হলো -1 হলো এখানে এক সারি হয়ে গেল, অর্থাৎ কলামকে সারি বানিয়ে দিলাম। সেটাই বলছে এখানে স্টেপ 4 যেটা দেখাইছি আমরা এখানে, বি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ বা পার্শ্বচার করলে অনুবন্ধী এ বা অ্যাডজয়েন্ট এ পাওয়া যায়। যদি পরীক্ষায় আসে অ্যাডজয়েন্ট পর্যন্ত এটা আসে, এটা আমরা ব্যবহারিক করাইছি এবং ব্যবহারিক লাস্ট যে আমরা পরীক্ষা নিয়েছি সেখানেও দিয়েছিলাম। এবার বিপরীত ম্যাট্রিক্স কী হবে, জাস্ট এই সংজ্ঞা অনুসারে সূত্র অনুসারে অ্যাডজয়েন্ট এ কে কী দিয়ে ভাগ করব, আমরা এই যে প্রথমে যেটা বের করলাম এই যে -2 দিয়ে ভাগ করব। তাহলে কীভাবে ভাগ করতে হয়, জাস্ট অ্যাডজয়েন্টটা হলো এইটা, আর নিচে এ মানে কি, মানে হলো 1/a, অর্থাৎ এই -2 দিয়ে সবগুলো উপাদানকে আমরা ভাগ করে দেব। তাহলে -7 ভাগ -2 হয় কত, অর্থাৎ মাইনাস কাটা গেল 7/2, 6 হলো -2 হলে কত হয় -3, এভাবে আমরা ভাগ করে দেবো। যেটা মান হবে সেটা হলো আমাদের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স এ। আশা করি এটা পারবা, এবং এটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এভাবে প্র্যাকটিক্যালও আমরা এটা দিই সাধারণত, খুবই পরীক্ষা আসার মতো বড় প্রশ্ন। এরপর আসলে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয় করো, এটা একটু দেখে যাও। এটা অলরেডি চলে আসছে 2000 ডিসেম্বরে যে যে পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার জন্য এটা চলে আসছে, এটা তোমরা দেখে নিও। এটা সূত্রটা আছে এবং এটা এবার না আসার সম্ভাবনা আছে, যেহেতু গত ডিসেম্বরে চলে আসছে কোশ্চিনে, এবার নাও আসতে পারে। তারপর তোমরা একটু দেখে যাও, আমার নোটের প্রতিটা অঙ্কই ইম্পর্টেন্ট। মোটামুটি এই অধ্যায় শেষ। একটা ছিল সে র্যাঙ্ক বা মানাঙ্ক নির্ণয়, এটা তোমরা আমার ভিডিও আছে, ভিডিও দেখে নিও, খুবই সহজ, এটা তোমরা দেখে নিও।
র্যাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের কি লাগে, এই যে ম্যাট্রিক্সে দেওয়া থাকে সেই ম্যাট্রিক্সের মান নির্ণয় করতে হয়। মান নির্ণয় করে দেখা যাচ্ছে যে যদি শূন্য আসে তাহলে ম্যাট্রিক্সের মাত্রা কি হতে পারে, 3 নয়, মানে এখানে 3টা আছে কলাম বা রো 3টা আছে, তাহলে সর্বোচ্চ হওয়ার কথা হলো 3টা, যেহেতু শূন্য আসছে এর মানটা, তাহলে কি হবে না, 3 হবে না, কি হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, অর্থাৎ 3-এর চেয়ে কম হতে পারে। এখন দেখতে হবে আমাদের 2 হয় কি না, 2 হবে কি না, তার জন্য আমরা সাধারণত এইভাবে প্রত্যেকটা চারটা চারটা করে 1 1 2 2, এই যে 1 1 2 2 এটার মান নির্ণয় করবো প্রথমে করে, যদি শূন্য আসে তাহলে পরবর্তীতে যাবো আবার কি করবো 2 2 3 5, 2 2 3 5, এটা করে কত আসছে, 4 আসছে, তার মানে এটা শূন্য নয়, তার মানে আমাদের বলা যাচ্ছে এই 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 ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে, 2 হবে, তাই না, ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2, মানে দুই ক্রমে যেটা 79 পাইছিলাম সেই রাশিতে আমার একটা মান চলে আসছে, 4 আসছে, 0 আসে নাই। 0 আসলে আমাদের 0 আসলে তার 3-এর চেয়ে কম বা 2 হইতো না। সবগুলো এইভাবে যতক্ষণ পর্যন্ত না এরকম 4টা করে আগে দেখবো, আগে আমরা 4-4টা করে উপাদানগুলো দেখবো, সবগুলো যদি শূন্য আসে তাহলে আবার 2ও হবে না, কিন্তু এখানে চলে আসছে একটা মান, সেজন্য এটা 2। এরপর একটা ছোটো কোশ্চেন ছিল, ম্যাট্রিক্স এর R23 ব্র্যাকেটে 5 বলতে কি বোঝায়, খুবই সহজ এটা হলো এই 3 নাম্বার আরতে রো মানে সারি, 3 নাম্বার সারিকে কয় দিয়ে গুণ করবো আমরা, 5 দিয়ে গুণ করে দ্বিতীয় সারির সাথে কী করবো আমরা, দ্বিতীয় সারির সাথে যোগ করে দেবো, এটা বোঝাচ্ছে। আবার ম্যাট্রিক্স C4 3 -2 মানে কি, এটা দ্বারা বোঝাচ্ছে হলো ম্যাট্রিক্সের সিতে কলাম, তৃতীয় নাম্বার কলাম, এই 3 নাম্বার কলাম কয় দিয়ে গুণ করছি আমরা, 2 দিয়ে গুণ করে যদি মাইনাস আছে সেটা বাদ দিতে হবে, গুণ করে চতুর্থ এই যে কলামের সাথে বিয়োগ করতে হবে, আগে প্লাস ছিল সেজন্য যোগ করতে হয়েছে, এখানে মাইনাস দেওয়া সেজন্য কী করতে হবে, বিয়োগ করতে হবে, সহজ। আমার এই অধ্যায় শেষ। তৃতীয় অধ্যায় থেকে আমার যেটা আছে সেটা হলো বহুপদী এবং বহুপদী সমীকরণ। সেক্ষেত্রে এখানে আসে একটা দুটো মূল দেওয়া থাকে, সেই মূলের সমীকরণ লিখতে বলে, যা সহজ। সমীকরণ লেখার মূল যদি দেওয়া থাকে, সমীকরণ লেখার নিয়ম হলো x² মাইনাস এই যে মূলগুলো যেগুলো আছে সেগুলোর যোগফল, তার সাথে ইন্টু এক্স প্লাস এই যে মূলগুলো দেওয়া আছে সেটার গুণফল সমান সমান 0। এটাই হলো আমাদের সমীকরণ, যা হবে সেটাই হবে। এখানে এটা ইম্পর্টেন্ট আছে এবং পরীক্ষায় আসে এটা। এখানে আরও আমার নোট খাতায় আরও কিছু অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলো একটু দেখে যাও, 2 নাম্বার 3 নাম্বার, যে এত সমীকরণ একটি মূল 4 হলে অপর মূলটি কত, একটি মূল 4 যেহেতু সেই 4 দ্বারা এটা সিদ্ধ হয়েছে, আমি এটা করাইছি, তোমরা একটু দেখে যাও ওগুলো। পি এর মান কত, এটা পরীক্ষায় আসে, হ্যাঁ, x² প্লাস x প্লাস 2 = 0 সমীকরণের মূলদের সমান হলে পি এর মান কত, এটা পরীক্ষায় আসে, একটু দেখে যাও এগুলো। এখান থেকে কিন্তু বড় প্রশ্ন একটা অবশ্যই থাকবে, আমি আগে বলতেছি বড় প্রশ্ন অবশ্যই থাকবে। সেক্ষেত্রে তোমার একটু দেখে যাও এই অঙ্কটা 5 নাম্বারটা, যেটা আমার নোটে আছে, x² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি ও সমষ্টি কী হবে, অন্তর্ফলের 3 গুণ হলে প্রমাণ করো যে 2b² = 9c, এটা পরীক্ষায় আসে। এটা একটু দেখে যাও, আমি দ্রুত যাচ্ছি, অনেক বড় হবে ভিডিও, আমি চাচ্ছিলাম আসলে এটা ছোটো করার জন্য, কিন্তু হচ্ছে না, হবে না। যদি আবার 6 নাম্বার যেটা আছে এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। মোট কথা আমার এই নোট খাতাটা পড়লে তোমাদের 95 থেকে 100% কমন পড়বে, এই অঙ্কগুলো একটু দেখে যাও। এই অঙ্কটা তো বারবারই আসে পরীক্ষায়। 27x² প্লাস 6x মাইনাস p প্লাস 2 = 0 সমীকরণের মূল দুটির একটি অপরটির বর্গের সমান হলে p এর মান নির্ণয় করো। এটা পরীক্ষায় অনেক আসে, সেক্ষেত্রে আমাদের একটা মূল আলফা, একটা মূল যেহেতু বর্গ বলছে α² ধরে নিতে হয়, তো একবার মূলগুলোর যোগফল বের করবো, একবার মূলগুলোর গুণফল বের করব। গুণ বের করে আমরা এই 1 নাম্বারকে উভয় পক্ষ কী করতে হবে, ঘন করতে হবে, ঘন করে a প্লাস b হোল কিউবের সূত্র ফেলায় আমাদের ক্যালকুলেশন করতে হবে। জটিল ক্যালকুলেশন তোমরা একটু দেখে যাও, এগুলো জটিল বলতে একটু বড় ক্যালকুলেশন আমার নোটে করে দেওয়া আছে, এবং এটা আমি তোমাদের করাইছি, তোমরা এটা করে যাও। এটা এই গত ডিসেম্বরে আসছিল, এটা না আসার সম্ভাবনা আছে। এর সমীকরণ দেওয়া থাকবে এই α-β² প্লাস বিটা আলফা প্লাস β² মূল বিশিষ্ট সমীকরণটি নির্ণয় করবে। এবার এটা না আসে হয়তোবা তোমাদের এরকম আসতে পারে, হ্যাঁ, আমি স্টার দিয়ে রাখছি এখানে 3 স্টার। সেটা হলো এর সমীকরণ দেওয়া থাকবে, মূল দুটো দেওয়া থাকবে হলো α-β, আলফা প্লাস 1/α ও বিটা প্লাস 1/β মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করে। এটা আমি করাইছি ক্লাসে, এটা একটু দেখে যাও, এবং এটা উদাহরণও দেওয়া আছে।
এই ধরনের অঙ্ক একটা পারলে সবগুলো মোটামুটি একই নিয়মেই হয়ে যায়। আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হলো এটা 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 একটু তোমাদেরকে একটু পড়ে শোনায়, একই নিয়ম একই কথা। এই সমীকরণের মূলগুলো আলফা বিটা হলে 1+1 আলফা এবং বিটা প্লাস 1/বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। ঠিক একইভাবে মূলগুলো আমাদের আলফা বিটা দেওয়াই আছে, একবার মূলগুলো যোগফল বের করব। যোগফলের সূত্র কি মনে আছে? এই যে বি বাই কী হবে, বি/এ, তাই না? এই যে -6/4, তার আগে মাইনাস আছে, অর্থাৎ এই সূত্র হলো -b/a। বিটা হলো এই যেটা, তাহলে মাইনাস আর হলো বি হলো কত, -6, এখানে 6/4, এই ক্যালকুলেশন 3/2। গুণফল কী হবে, আলফা ইন্টু বিটা। তো গুণফল হলো কি, এই সূত্র আমরা জানি c/a। সি হলো এটা, সি হলো 1 আর এ হলো কত 4, 1/4। তাহলে বলছে এরকম একটা সমীকরণ দিয়ে এরকম একটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। তার মানে এই যে সমীকরণ, এই মূল বিশিষ্ট সমীকরণ কি হবে, প্রথমে আমাদের বের করতে হয় কি, মূলগুলোর যোগফল আর মূলগুলোর গুণফল। মূলগুলোর এই যে যোগফল কী হয়, এই আলফা প্লাস 1/আলফা প্লাস বিটা প্লাস 1/বিটা। মূলগুলোর এই যে আলফা প্লাস বিটা, আলফা বিটা যোগ করে দিলাম এবং এই দুটো আবার যোগ করে দিলাম। যোগ করে ক্যালকুলেশন করলে আমাদের এই যে এখানে আলফা প্লাস বিটার মান আছে আমাদের, সেটা বসাই দেবো এবং এখানে ক্যালকুলেশন করে আমাদের আলফা প্লাস বিটা এবং আলফা বিটা ইয়ে আছে আমাদের, আলফা ইন্টু বিটা 1/4 আলফা বিটার মান বসাইছি, বসায় এটা মান আসবে। ঠিক একইভাবে মূলদের যোগফল বের করলাম, আবার মূলদের গুণফল বের করতে হবে। মূলদের গুণফল কী হবে, আলফা প্লাস 1/আলফা ইন্টু আলফা বিটা প্লাস 1/বিটা। গুণফল যেটা হবে আলফা ইন্টু বিটা আলফা বিটা, আবার আলফা ইন্টু আলফা 1/বিটা, তার মানে কি আলফা/বিটা। একইভাবে 1/ এটা দিয়ে আবার গুণ করতে হবে, এটা দিয়ে আবার এটা গুণ করতে হবে, করে এরকম আসলো। এখন জাস্ট খালি আলফা বিটা এবং 1/আলফা প্লাস আলফা বিটার মানে মান বসাই দেবো এখানে। আলফা বিটার মান আমরা পাইছি 1/4, 1/আলফা বিটার মান 1/ইন্টু 1/4। এইভাবে আমরা ক্যালকুলেশন করে ইয়ে করছি। এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কী লেখা যায়, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা। কারণ হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান আমরা জানি না, কী জানি আমরা, আলফা প্লাস বিটার মান জানি এবং 2 আলফা ইন্টু বিটার মান জানি। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, জাস্ট এটাই আমরা এখানে সূত্রটা বসাই দিচ্ছি। এইভাবে আমরা মানগুলো বসায় দিয়ে আমরা ক্যালকুলেশন করে আমাদের এই মূলদের গুণফল চলে আসছে এইটা। তাহলে সমীকরণ কী হবে, x² মাইনাস ওই যে মূলগুলোর যোগফল ইন্টু এক্স, এই যোগফলটা আমরা 15/2 বাড়াইছে ইন্টু এই যে এক্স এবং প্লাস হলো মূলগুলোর গুণফল। মূলগুলোর গুণফল কত ছিল, 45/4 ছিল, সমান 0। এই ক্যালকুলেশন করে যাওয়া হবে সেটাই। এবং এটা পরীক্ষায় আসার মতো অঙ্ক, এবং এটা করে যাও, তোমরা অবশ্যই করে যাবো এই অঙ্কটা। এটাও একটু ইম্পর্টেন্ট, দেখে যাবে 11 নম্বর অঙ্কটা আমার নোটে দেওয়া আছে। এটা আসে, তবে বেশি ওগুলো আসে। 11 নম্বরটাও তোমরা একটু করে যাও, 16 নম্বর পেজের। আর একটা যেটা আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, 12 নম্বরটা, এটাও পরীক্ষায় আসে। bx² প্লাস cx প্লাস c = 0 মূল আলফা বিটা হলে দেখাও যে √আলফা/বিটা প্লাস √আলফা বিটা/আলফা প্লাস √c/b = 0। জাস্ট সিম্পল একটা মূলদের যোগফল আমরা কি আলফা মূল আলফা প্লাস বিটা সমান কী জানি আমরা, মাইনাস এই যে b/a, অর্থাৎ b এখানে b না, এখানে c/a, এ তো এ না, বি, জাস্ট এটা। আর মূলদের গুণফল কী হবে, c/a, c তো এখানে কি c দেওয়া আছে, a কত দেওয়া আছে, a b দেওয়া আছে, জাস্ট এটা। এখন আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি হয়, এখানে দেখো আলফা/বিটা কী লেখা যায়, রুট পুরোটার উপরে আছে, রুটের উপর আলফা আছে, রুটের উপর বিটা আছে। ঠিক একইভাবে এটা ভেঙে নিছি আমরা। এখন ভেঙে নেওয়ার কারণটা হলো যে মানগুলো বসাবো। এবং এই দুটো লসাগু করলে কী হয়, √আলফা ইন্টু বিটা, এটা আলফা ইন্টু √আলফা হয় প্লাস √বিটা ইন্টু √বিটা হয়, এটা থাকলোই, √c/b থাকলোই। আলফা প্লাস এখানে আলফা ইন্টু √আলফা ইন্টু √আলফা মিললে দুটো মিললে হয় আলফা প্লাস √বিটা মিললে হয় বিটা। এখানে হলো √আলফা ইন্টু বিটা। একইভাবে আলফা প্লাস বিটার মান আমরা কিন্তু অলরেডি জানি, মানে c/b, এবং এই আলফা ইন্টু বিটা মানে আলফা c/b প্লাস এটা করলাম। ওকে, এরপর আমরা এই মাইনাসটা এখানে নিয়ে আসছি। এবং এটাকে কী লেখা যায়, √c/b হোল স্কোয়ার দিয়ে লেখা যায়, কারণ টেকনিক্যালি করার জন্য এটা করা হয়েছে, সেটা হলো নিচে রুট আছে। তাহলে এটা
যদি আমরা রুট ওভার করি, দুইবার আছে এটা, এটা একবার আছে, তার মানে কি একবার থেকে যায়, তাহলে মাইনাস এই যে একবার কেটে দিছি আমরা, থাকি সি বাই বি থাকে একটা প্লাস সি বাই বি, এই যে মাইনাস সি বাই বি প্লাস সি বাই বি সমান একটার থেকে একটা বাদ দিলে কি থাকে, জিরো হয়। এটা হলো ডান পক্ষ প্রমাণিত, এটা পরীক্ষায় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, তোমরা দেখে যাও ভালোভাবে করে যাবা, দেখে গেলে হবে না ম্যাথ। মোটামুটি 3 অধ্যায় এটা ছিল ইম্পর্টেন্ট। 4 অধ্যায় আমি আসলে তোমাদেরকে বলবো যে একটু যদি পারো স্কিপ করে যাও, কারণ চার অধ্যায় একটু তোমাদের কঠিন লাগবে হয়তোবা। তারপরে যে সহজগুলো সেগুলো মনে রাখো। আই স্কোয়ার সমান সমান কত হয়, -1, আর ওমেগা কিউব কত 1, আর সূত্র লাগবে কি 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। এই কয়টা সূত্র দিয়ে অঙ্কগুলো হয়ে যায়। বাদ বাকিগুলো তোমরা একটু দেখে যাও। আর একটা প্রশ্ন আসে ছিল এককের ঘনমূলগুলো লেখো। এককের ঘনমূল মনে রাখবা 3টা, একটা হলো 1, আর একটা হলো -1 প্লাস √3 √3/2, আর এটা হলো মাইনাস, এখানে জাস্ট প্লাস ছিল, এখানে জাস্ট মাইনাস হবে, এই দুটো আর একটা 1, 3টা এককের ঘনমূল কয়টা, 3টা, এটা পরীক্ষা আসে, শর্ট কোশ্চেন আসবে। তার মধ্যে দুইটা হলো কাল্পনিক, এই দুটো হলো কাল্পনিক, এটা হলো বাস্তব। ঠিক এখানে আরেকটা ছিল 5 - 6i এর পরম মান কত, এটা পরীক্ষায় আসছে অলরেডি, তোমরা চাইলে পড়ে যেতে পারো, না হলে একবার দেখে যাও, এগুলো সহজ তো এই জন্য। এই যে বর্গমূলটা যেটা করাইছি আমরা সেটা একটু দেখে যাও, এবার আসছে অলরেডি। কিছু মান নির্ণয়, হ্যাঁ মান নির্ণয়টা দেখে যায়, এটা খুবই ইম্পর্টেন্ট। এই মান নির্ণয়টা দেখে যাও, আমি এটা দেখালাম না, আর যারা কঠিন মনে হয় তারা স্কিপ করে এই অধ্যায়টা। ঠিক আছে, √4 - 64 এটার মান নির্ণয়, আর আছে √4 - 144, এই দুটোর মধ্যে একটা পরীক্ষা আসে, এই দুটো দেখে যায় মান নির্ণয়। আর একটা অঙ্ক আছে দেখো, a প্লাস -b = 0 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান নির্ণয় করো। এটা হলো এর দেওয়া আছে, তাহলে এটাকে আমরা জাস্ট 0 কী লিখতে পারি আমরা, 0 প্লাস i, এটাও 0, জাস্ট খালি এটা বাস্তব আর এটা হলো কাল্পনিক মান, দুটো সমীকৃত করলেই আমরা পেয়ে যাচ্ছি। a সমান কী লেখা যায় এখান থেকে, বাস্তব মান 0, আর কাল্পনিক হলো কি -b, অর্থাৎ b সমান কত লেখা যায় 0, তাহলে এর মানও 0, বির মানও 0। তাহলে এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কী হবে, এর মানও 0, 0 স্কোয়ার প্লাস বির মান 0, 0 স্কোয়ার, 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার 0, শেষ। সহজ অঙ্ক, এটা দেখে যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে, বারবারই আসে, এই যে এই সূত্রটা দিয়ে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত 0, এটা দিয়ে আমাদের প্রতিবারই অঙ্ক চলে আসে। আর ওমেগা কিউব ইকুয়াল টু 1, এই দুইটা পারলেই তোমরা এটা পারবা, এবং এটা তোমরা পারো আমি জানি, এটা একটু দেখে যায়। এই ধরনের অঙ্ক প্রতিবারই আসে, এই 16টাই আসে বেশিরভাগ, এটা এবং এই যে 6xy, এই দুটোর মধ্যে একটা আসবেই তোমাদের, এটা 100% গ্যারান্টেড। ঠিক আছে, মোটামুটি এই দুটোর মধ্যে একটা আসে, প্রত্যেকবারই আসে, এই দুটো অবশ্যই করে যাওয়া, এবং সহজ অঙ্ক তো এই জন্য করালাম না। -i এর ঘনমূল বের করে দেখে যাও একবার, আমি এটা স্কিপ করে গেলাম, এটা একবার দেখে যাও যদি পারো 9 নম্বরটা। যদি x = 1/2 ব্র্যাকেট -1 প্লাস √3 - 3 √3 y = এটা, তবে x³ + y³ এর মান নির্ণয় করো। খুবই সহজ, ধরি এটা সমান সমান ওমেগা, আর এটা সমান সমান ওমেগা স্কোয়ার, তাহলে x = কী লেখা যায় ওমেগা, এবং y = কী লেখা যায় ওমেগা স্কোয়ার, এবং x³ + y³ সমান কী লেখা যায় ওমেগা কিউব প্লাস ওমেগা, y এর মান কত ওমেগা স্কোয়ার উপর কিউব, তাহলে ওমেগা কিউব প্লাস ওমেগা পাওয়ার 6, ওমেগা পাওয়ার 6 মান কী লেখা যায়, ওমেগা কিউব তো রাখলাম, ওমেগা কিউবের উপর স্কোয়ার লেখা যায়, তাহলে ওমেগা কিউবের মান 1 প্লাস এই ওমেগা কিউবের মান 1, তারপর স্কোয়ার দিলে 1 এর স্কোয়ার দিলে 1ই হয়, তাহলে 1 + 1 = 2, এটাই অ্যান্সার। খুবই সহজ, এবং এটা পরীক্ষায় আসার মতো। 10 নাম্বারটা খুবই 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 ইম্পর্টেন্ট, সহজ কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই সহজ। আমরা বলছি কিউব আছে, তার মানে কী করতে হবে, এই উভয় পক্ষকে ঘন করতে হবে, শেষ কাহিনী। এই যে এটাকে ঘন করছি, ঘন করলে কিউব এটা উঠে যাবে, x - iy = এটা a - b হোল কিউব, a³ + 3a² b + 3ab² + b³ জাস্ট এই সূত্র বসায় দিয়েছি আমরা, বসায় দিয়ে এখানে এই বাস্তব মানগুলো এক জায়গায় রাখছি, কাল্পনিক মানগুলো আরেক জায়গায় রাখছি, হ্যাঁ এই যে i² এর মানে খালি এখানে মাইনাস হয়ে গেছে, এটাই খালি এখানে, আর i³ সমান কী লেখা যায় i³ i² × i, এটা আমরা ভেঙে ছোটো করছি আর কি, এটাই হলো কাহিনী। এখানে i² মান 1, এটা আমরা বসাই দিচ্ছি, x + iy = কী লেখা যায় p³ - 3pq², আর হলে কাল্পনিকটা আলাদা করে রাখছি, তাহলে এখানে বলছি
উভয় অংশ হতে বাস্তব ও কাল্পনিক মান সমীকৃত করে পায়। তার মানে কি, এই এক্স সমান কী লেখা যায়, এই বাস্তব মানগুলো, আর হলো আই ওয়াইটা হলো এই পাশে, অর্থাৎ এক্স সমান পি কিউব মাইনাস 3 পি কিউব হোল স্কোয়ার পি কিউ স্কোয়ার, আর ওয়াই সমান কী লেখা যায়, এই কাল্পনিক মান 3 পি স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। জাস্ট একইভাবে এক্সের মান এখানে পি কমন নিছি, এবং এখানে কী হচ্ছে এক্স বাই পি, যেহেতু আমাদের এখানে এক্স বাই পি আছে, হ্যাঁ এটা নিচ্ছি, আবার ওয়াই বাই কিউ আছে, জাস্ট এখান থেকে কিউটা এখানে নিয়ে আসছি, ওয়াই বাই কিউ আছে যেহেতু। এখন বলছে এই দুটার যোগফল, ডান পক্ষ সমান কী লেখা যায়, এই দুটা, তাহলে এই দুটার মান যেটা আমরা পাইছি সেই মানগুলো লিখে ফেলছি এখানে, এই দুটার মানগুলো লিখে ফেলছি, লিখে আমাদের ক্যালকুলেশন করে কী আসছে 4p স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার, 4 এই দুটো মান বসায় দিয়ে আমাদের 4p স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার, 4 কমন নিলে p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার চলে আসে, এর সমান বাম পক্ষ অর্থাৎ দেখানো হলো শোট। কিছু মান নির্ণয় আসে, যেরকম আয়ের ওপর 302 দেওয়া আছে, জাস্ট এটাকে আমরা কি করব, আই পাওয়ার 4 বানাবো। আই পাওয়ার 4কে আমরা যতবার হয়, অর্থাৎ 302কে আমরা এই 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত 75 হয়, 75 হলেও কটা থাকে যায় 300 হয়, 300 কিন্তু আসলে কত 302, তার মানে দুটো এক্সট্রা আছে, তাহলে আয়ের পাওয়ার কটা হবে, 2টা হবে। এটা আমরা করাইছি পরীক্ষায়, এটা আসার সম্ভাবনা আছে, এবার করে ফেলো এগুলো। আই স্কোয়ারের মান হলো -1, আর 75 আই 1-এর উপর যদি 75 বার হয় তাহলে ওই 1ই হয়, জাস্ট খালি -1, 1 ইন্টু -1 -1, এটাই অ্যান্সার। পরীক্ষা আসার মতো অঙ্ক, এটা দেখে যাও। এবার এটা আসতে পারে 12 নম্বর যেটা আমি দিছি, -i-এর উপর 15 এর মান নির্ণয় করো। ঠিক আছে, এটা পরীক্ষা আসার মতো। ঠিক একইভাবে মাইনাস দিলাম, এবং আই স্কোয়ার 7 দুগুণ 14 ইন্টু আই, ওই একইভাবে আগেরটার মতোই। তাহলে আমাদের আই স্কোয়ার মানে -1 উপর 7 ইন্টু আই, মাইনাসের 1-এর উপর 7 বার মানে ওই -1ই হয়, ইন্টু আই, -1 প্লাস 1 আর ইন্টু আই, অর্থাৎ আই হবে অ্যান্সার 12 নম্বর। মোটামুটি 4 অধ্যায় যারা পারবা পড়ে ফেলবা, তবে 5 নম্বর অধ্যায়টা সবাই করবা। 5 নম্বরটা হলো বিন্যাস। বিন্যাস এখানে তোমার সাধারণত এই যে এইভাবে থাকে, এটা আসছিল অলরেডি, হ্যাঁ এটা আসছিল যে np4 = 6 × np3 হয়, তবে n এর মান নির্ণয় করো, এটা আসছিল না, আসার সম্ভাবনা আছে, তারপর তোমার দেখে যাও। পরীক্ষা আসে এরকম যে ঢাকা শব্দটি বর্ণগুলো একত্রে একবার ব্যবহার করে কত প্রকার সাজানো যায়, এটা খুবই সহজ, আমরা ক্লাসে করাইছি এবং এটা করে যাও তোমরা। এরকম আছে, এরকম পতাকা, মিমি, প্যারালাল, নেভার, মুন, ফেনি, মিলেনিয়াম, একই নিয়ম, জাস্ট টোটাল যে শব্দগুলো আছে বর্ণগুলো আছে সেই বর্ণ ফ্যাক্টোরিয়াল বাই হলো রিপিট যেগুলো আছে সেগুলোর দিয়ে সেই কটা দিয়ে ইয়ে করবো, তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো যা হবে সেটা হবে। ফ্যাক্টোরিয়াল তো তোমরা জানো, ক্যালকুলেটর দিয়ে কীভাবে ফ্যাক্টোরিয়াল ইয়ে করতে হয়, এটা আমরা দেখাইছি এবং করাইছি এবং পরীক্ষায় দিছি, এটা তোমরা ভালোভাবে জানো আশা করি। পরীক্ষায় আসার মতো হলো এই অঙ্কগুলো, এগুলো দেখে যাও। বরিশাল এবং রাজশাহীর যে 4 গুণ, এটা আমি করাইছি এবং কীভাবে করাইছি সেটা একটু দেখলেই তোমরা বুঝতে পারবা। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, 3 নাম্বারটা। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 4 নাম্বার, এটা আসার মতো পলিটেকনিক, এটা আছে, তার সাথে সাথে একটা আছে হলো এই যে এডুকেশন, হয় পলিটেকনিক আসে নাহলে এডুকেশন আসে, তোমরা এটা দেখে যাও। এটা জাস্ট স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে পলিটেকনিক শব্দটির অক্ষরগুলোকে কত রকমের সাজানো তা নির্ণয় করো। ঠিক এখানে একইভাবে করছি, পলিটেকনিকে মোট কতগুলো বর্ণ আসে লিখছি, লেখাবার এর মধ্যে স্বরবর্ণগুলো কয়টা, 3টা, তাহলে মোট 11টি যদি আমরা নিয়ে বিন্যাস করি তাহলে কি হয়, 11 ফ্যাক্টরিয়াল বাই হলো 2 ফ্যাক্টরিয়াল হলো, এটা হলো যারা রিপিটটা আছে, মনে করো সি 2টা আছে, এই জন্য এর ক্যালকুলেশন এটা আসে। ঠিক এখানে স্বরবর্ণগুলো 3টা যদি আমরা পাশাপাশি রেখে, অর্থাৎ স্বরবর্ণগুলোকে একটা বর্ণ যদি ধরি আমরা, সেই ধরলে আমাদের পলিটেকনিক শব্দটিতে হয় কয়টা বর্ণ, 11 বিয়োগ 3 কত হয় 8, তার এই 3টা মিলে একটা হয়েছে, সেজন্য 1 যোগ 9টি, তো 9 ফ্যাক্টরিয়াল বাই হলো 2 ফ্যাক্টরিয়াল হলো এই যে সি, এবং নিজেরাই আবার 3টা আবার নিজেদের মধ্যে 3 ফ্যাক্টরিয়াল বাই সাজছে, এইভাবে ক্যালকুলেশন করে আমাদের এত আসছে। তাহলে স্বরবর্ণগুলোকে পাশাপাশি রাখছে, এটা তাহলে না রাখে কী হবে, ওই যে মোট যে আমরা সাজালাম তার থেকে যে পাশাপাশি রেখে যে সাজানো সেটা বাদ দিলে আমাদের যে পাবো সেটা হবে আমাদের, খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষা আসে। পলিটেকনিক আবার ডিপ্লোমাও আছে, সেটা আমরা তোমরা একটু ম্যাথ নিও, এরকম দেখো ম্যাথমেটিক্স এবং ডিপ্লোমা, এই 5 এবং 6 এই 3টা পড়লে একটা কমন, আশা করি তোমরা পারবে এটা। হ্যাঁ 5, 6 এবং এই যে এই পাশে 4 নাম্বার যেটা করাইলাম সেটা, এটা 3টার মধ্যে একটা কমন। আর একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো যে সংখ্যা দিয়ে অঙ্কগুলোর দ্বারা গঠিত 5 অঙ্কের কতগুলো সার্থক বিজোড় সংখ্যা গ্রহণ করা যায়,
এটা তোমরা আমাদের ইয়েতে করে দিছি, সুন্দর করে বুঝাই দিছি এবং ছবি আঁকাই দিছি, তোমরা একটু দেখে যাও। এরকম সেম একটা প্রবলেম আছে, এইটা 0-1 দ্বারা অঙ্কে কতগুলো জোড় সংখ্যা, আগেটা ছিল বিজোড় সংখ্যা, এবার জোড় সংখ্যা, একই সেম নিয়ম। আমি এটাও করে দিছি তোমাদের ক্লাসে, এটা তোমরা ক্লাস খাতা একটু দেখে নিও। মোটামুটি এই ছিল বিন্যাস। এরপর আসি সমাবেশ। সমাবেশ থেকে অঙ্ক অবশ্যই করবা তোমরা সবাই, কারণ পরীক্ষায় আসবে। এবং আমি যে বলে দিচ্ছি এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে। 1 নাম্বারটায় যেটা দিচ্ছি আমি, যে NC8 = NC12 হলে n এর মান কত, এরকম এটা পরীক্ষায় অবশ্যই আসে। এবং এটা তোমরা আমার কথা মিলিয়ে নিও একটু, হ্যাঁ, এগুলো বোঝা যায় আর কি কোনটা কী আসবে এটা বোঝা যায়। এবং এই দুটার মধ্যে সম্পর্ক কী এটা একটু তোমরা দেখে যাও। 4টি হতে 2টি প্রশ্নের উত্তর খুবই সহজ, 4C2, এটা ক্যালকুলেটর দিয়ে হবে। এবং এখানে আছে কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখা, অষ্টভুজে আসতে পারে, ষড়ভুজে আসতে পারে, এরকম আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ অষ্টভুজের কৌণিক বিন্দু হলো কয়টা, 8টা। তাহলে 2টি কৌণিক বিন্দু মিলে একটি কর্ণ হয়, তাহলে কটা কর্ণ হবে, 8C2। কিন্তু যে এই 8টা যে কৌণিক বিন্দু, সেই কৌণিক বিন্দু আবার কিন্তু কি না, কর্ণ না, সেজন্য এই 8টা আমরা বাদ দিছি। তাহলে 8C2 হয় 28, বিয়োগ হলো এই 8, মোট কত, 20টি। এই 20টি আমাদের কি হবে, কর্ণ পাওয়া যাবে। 4 নাম্বার। এবার ইম্পর্টেন্ট অঙ্ক, এটা হলো বড় প্রশ্নটা আসবে, ঠিক আছে। বড় অর্থাৎ সংক্ষিপ্ত অথবা বড় প্রশ্ন দিয়ে দেয় এগুলো, হ্যাঁ। যে 6 জন বিজ্ঞান ও 4 জন কলা বিভাগের ছাত্রের হতে 6 জনের একটি কমিটি গঠন করা যায়। ওই কমিটির অঙ্কগুলো তোমরা কমিটির অঙ্কগুলো দেখে যাও, এবং সহজ, এটা তো তোমরা জানো, এটা আমি আর করলাম না, কারণ এটা সবাই পারে, আমি দেখছি। এটা হলো খেলার অঙ্কগুলা, ঠিক আছে। খেলার অঙ্কগুলো একটু দেখতে হবে। এটা কিন্তু 2025-এ আসছে অলরেডি খেলা, এই যে 15 জন খেলোয়াড়ের মধ্যে 4 জন বোলার, এত উইকেট, এটা একটু দেখে যাও। এবং এটা আমরা করাইছি এবং খুবই সহজ, যেভাবে আমি করাইছি সেভাবে করো, তাহলে তোমাদের সহজ হবে আর কি জিনিসটা, হ্যাঁ, নোটে দেওয়া আছে এটা। খেলার অঙ্কটা কিন্তু খেলোয়াড় আর হলো কমিটি, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে, এই দুটোর থেকে আসবে পড়েছে এবং বড় প্রশ্ন আসবে, তোমরা দুটো ভালো করে পড়ে যাও। আর একটা প্রমাণ ছিল এটা যদি নাও চেষ্টা করো সমস্যা নাই, তবে যারা একটু ভালো করতে চাও তারা একটু দেখে যাও। এখানে মোটামুটি এই অঙ্কগুলো আসে। এখানে অষ্টভুজেরটা দেখাই দিছে ওখানে, এখানে ষড়ভুজের দেখাইলাম না, এগুলো নিয়ে আর কোনো এখানে কনফিউশন নাই। বিন্যাস সমাবেশ গেল। এরপর ত্রিকোণমিতি আমাদের অঙ্কগুলো এগুলো আসে। এই যে sec -1500° এর মান কত, এটা বহুতবার দিছি আমি, এর 2025-এ আসছে অলরেডি। তারপরে দেখে যায় এবার হয়তো এটা আসতে পারে, cos -11π/4 এর মান কত, এগুলো পরীক্ষায় আসে, এটা দেখে যায়, এটা মান অবশ্যই আসে, cos আর secটাই বেশি আসে। এখানে কিছু ইয়ে আছে, একটু দেখে যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখান থেকে, সেটা হলো এই যে এই অঙ্কগুলা, যে সমাধান করা অঙ্কগুলো পরীক্ষায় আসে, আমি যে 2-3টা করাইছি একটু দেখে যাও। এবং এটা ইম্পর্টেন্ট, এটা অনেক বড় প্রশ্নে আসতে পারে, এটা আমি তো বড় প্রশ্নে আসতে পারে, যে এই রেঞ্জটা একটু দেখতে হবে, সেই রেঞ্জটা তোমরা জানো। যদি একেবারেই কেউ না ইয়ে করতে, এটা স্কিপ করতে পারো, যারা না পারো বা কষ্ট মনে হয় স্কিপ করতে পারো এটা। তবে যারা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই দেখে যাবা। এখানে মান নির্ণয় অঙ্ক আসে, এই পাইতে এটা আমরা করাইছিলাম ক্লাসে। সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে কয়েকটা অঙ্ক ছিল, এই 10 নম্বর যেটা sin θ = 3টা অঙ্ক ছিল, তাই না। এই 3টার মধ্যে যে কোনো একটা অঙ্ক আসবে, হ্যাঁ, নিশ্চিত। তোমরা এটা থাকো যে tan θ যেরকম 3/10 মাইনাস কত থাকে এরকম, হ্যাঁ, এই অঙ্কগুলো দেখে যায়। 3টা অঙ্ক আছে, আমি যে অঙ্কগুলো 3টা ক্লাসে বলেছি, এবং এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি এখানে, কিন্তু এটা না, এটা বাদেও আরও 2টা আছে, সেটা করতে হবে। হয়তো এক্সাক্ট এটাই আসবে তা না, আরও 2টা যেটা আছে দুটো দেখে যাও তোমরা এই অধ্যায় থেকে। তো আশা করি এই অধ্যায়টা মোটামুটি শেষ। 7 নাম্বার 8 নাম্বার অধ্যায়, 8 নাম্বার চ্যাপ্টারে এখানে এই সূত্র থেকে 2-1টা আসতে পারে, সূত্র থেকে আসে, হ্যাঁ, এরকম যৌগিক কোণ কাকে বলে এটা আমি দিয়ে দিচ্ছি এখানে, একটু দেখে যায় এগুলো। এখানে তোমার আসে মোটামুটি যে ইম্পর্টেন্টগুলো আছে সেগুলোই আমি দিয়েছি। এবং sin 15° এটা আসে পরীক্ষায়, অথবা cos 15° মান নির্ণয় করো, অর্থাৎ sin a - b sin a + b এগুলো সূত্র দিয়ে অঙ্কগুলো আসবে এখানে, একটু দেখে যায় এগুলো। এবং মিনিট সেকেন্ডের মিনিট ডিগ্রির অঙ্কটা একটু দেখে যায়, 2টা অঙ্ক আছে, 5 একটা উদাহরণে আছে, সেটা দেখে যায়, = ½ প্রমাণ করতে হয়, এটা দেখে যায় একটু।
এই যে এটা সাইন 75 প্লাস সাইন 15 ইকুয়াল √3, এটা দেখে যাও। এটা আমি আমার নোটে সুন্দর করে স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, দেখে যাও। এটা একটু করে যেতে হবে। এই অঙ্কটা চলে আসছে অলরেডি 25-এ, এই গত ডিসেম্বরের যে পরীক্ষা। আমার এই নোট থেকে 90-র মধ্যে এই তোমার মোটামুটি একটা খালি আনকমন ছিল, তাও সেটাও আনকমন না, এটা ছিল এইরকমই সিম্পল সেম টাইপের ছিল। অর্থাৎ এই নোটগুলো যদি পড়বে কেউ একদম 90 মার্কসেরই অ্যান্সার করার সম্ভাবনা থাকে আর কি। হ্যাঁ, আমি 100 হয়তো বা দেখা যাচ্ছে 90-এর মধ্যে 88, 85 এরকম থাকে সবসময়। বেশ করা মাত্র করা 47টা না করা বড় প্রশ্ন আছে, এই করা পড়লেই হবে। টোটাল মনে হয় 47টা। তোমরা এটা 8 নম্বর অধ্যায়টা এখান থেকে এই যে 11 নম্বর যেটা আসে সেটা একটু পড়ে যাও, এটা দরকার আছে খুব। এটা এটা এই পরীক্ষায় আসে। হ্যাঁ, এটা অবশ্যই আসবে 11 নম্বর যেটা, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ এখানে, এটা দেখে যাও। ওই তো 11, 12 এগুলো সেম টাইপের। টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল টু বি, কট আলফা কট বিটা ইকুয়াল টু এ, আলফা এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 হয়, তবে দেখাও যে এ মাইনাস বি ট্যান থিটা ইকুয়াল টু এ বি, বা থাকতে পারে এখানে এই যে এ মাইনাস বি এটাকে ট্যানটা এবার শেষে কট হয়ে যাবে জাস্ট এইটাই। এগুলো ইম্পর্টেন্ট ছিল অঙ্ক। আর অষ্টম অধ্যায়, নবম অধ্যায় থেকে আমাদের এখান থেকে সূত্র পরীক্ষা আসে। আমি বারবার বলছি এই 4টার মধ্যে প্রতিবারে আসে, প্রতি অলরেডি এটা দিয়ে দিচ্ছে। আমি এটাই বারবার করে বলছি যে এটা আসতে পারে, এটাই আসছে পরীক্ষায়। সো তোমরা একটু এই সূত্রগুলো 4টা দেখে যায়, এই প্রতিবারে পরীক্ষায় আসে। আমি তো আমার এটা অভিজ্ঞতা থেকে বলছি, প্রতিবারই আসে পরীক্ষায়। এই অধ্যায় থেকে এগুলো একটু সূত্রগুলো পড়ে যাও। তার সাথে সাথে তোমরা এই অঙ্কটা পড়ে যেতে পারো, 5 নাম্বারটা। 5 নাম্বার প্রমাণ, cos 10 ডিগ্রি cos 50 ডিগ্রি এবং cos 70 ডিগ্রি ইকুয়াল √3/8। এটা বড় প্রশ্নতে অথবা সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে। এটাও 6 নাম্বার যেটা আছে, sin a প্লাস cos a ইকুয়াল টু sin b প্লাস cos b, তবে দেখা যায় a প্লাস b ইকুয়াল π/2, এটা পরীক্ষায় আসে। এটা তোমরা একটু দেখে যাও। এই যে ইম্পর্টেন্ট অঙ্কটা যেটা, হ্যাঁ 8 নাম্বারটা, এটা একটু ভালো করে দেখুন, 3 স্টার দিয়ে রাখলাম। যদি a প্লাস বি প্লাস সি ইকাল টু পাই এবং সাইন a প্লাস c/2 ইকাল টু কে ইন্টু সাইন c/2 হয়, তবে প্রমাণ করো যে tan a/2 ইকাল টু tan b/2 ইকাল টু k-1 k+1। এটা সুন্দর করে দেখে যাও, আমাদের দেওয়া আছে থেকে আমাদের করতে হয় এটা, a প্লাস বি প্লাস সি ইকাল টু পাই। তাহলে এ যেহেতু এখানে a প্লাস বি আছে, সেহেতু আমরা tan a tan b আছে, tan a প্লাস বি কে এক পাশে, a প্লাস বিকে এক পাশে রেখে, অর্থাৎ সিকে এক পাশে রেখে ওটা বাদটা ওই পাশে দিয়ে দিই। তাহলে c/2 ইকাল টু 2 দিয়ে ভাগ দিচ্ছি সবাইকে, ওকে 2 দিয়ে ভাগ করে। তাহলে এখানে সাইন দেওয়া আছে, এখানে বাম পক্ষ কী দেওয়া আছে, সাইন a প্লাস c/2 ইকাল টু কে ইন্টু সাইন c/2 এটা দেওয়া আছে আমাদের। সেখান থেকে আমাদের এই যে এ প্লাস এটাকে আমরা করলাম, এই যে c/2 এর মানগুলো বসাইছি এখানে, c/2 এর মানগুলো বসাইছি আমরা, c/c না c/2 হবে, এটা একটু হয়েছে। ওকে, একইভাবে আমরা ক্যালকুলেশন করে এটা কি পাইলাম, এটা এ থেকে এ প্লাস বি মানে কি a/2 প্লাস, বা এখানে মাইনাস যেহেতু আছে মাইনাস করলে মাইনাস b/2 হয়। এর থেকে a-2, অর্থাৎ একটা এর থেকে হাফ এ বাদ দিলে কী থাকে, ওই হাফেই থাকে। π/2 এখানে রাখলাম, হাফ এ মাইনাস হাফ বি, অর্থাৎ b/2। এই পাশে আমরা ঠিক এটাকে সাইনকে আমরা এই যেহেতু বিজয় সম্ভব 9/2 π/2 আছে, সেহেতু কজ হয়ে গেল, এবং এটা আমরা ওই অনুসারে করব। তার আগে প্লাস না মাইনাস সেটা সেভাবে রূপান্তর করে নিছি এটাকে। এভাবে ক্যালকুলেশন করে আমরা এই π/2কে আবার রাখে এই দুটোকে আবার এক জায়গায় করছি, রাখছি আমরা রেখে আবার ঠিক একইভাবে সাইন, এটা 90 ডিগ্রি যেহেতু, সেহেতু একবার সাইন কস হয়ে গেছে, রূপান্তর করে নিছি এভাবে একইভাবে আমরা যদি এই যে কস a/2 আর এই পাশকার কস a প্লাস b/2 ইকুয়াল টু কে, অর্থাৎ এটাকে আমরা এই পাশে নিয়ে আসছি। এই দুটা মিলে আমাদের কি লেখা যায়, সাধারণত যে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন করে পাই, এই যে k-1 k+1, অর্থাৎ বিয়োজন যোজন করছি, করার ফলে আমাদের এই যে সূত্র cos c মাইনাস cos d সূত্র ফলাইছি, আবার cos c প্লাস cos d সূত্র ফলাইছি, ফলাই আমাদের মোটামুটি এটা চলে আসছে।
2 ইন্টু এই সূত্রটা আমরা ফালাইছি আর কি, হ্যাঁ, 2 ইন্টু এদের পাশে cos c মাইনাস cos d সূত্র সেটাই ফালাইছি, আবার এখানে cos c প্লাস cos d সূত্র ফালাইছি, এটা আসছে। তাহলে এই দুটা মিলে সাইন এ বাই টু বাই cos a বাই হলো tan a বাই টু, আবার সাইন বি বাই টু বাই cos b বাই টু tan b বাই টু ইকুয়াল টু মাইনাস বাই, এটা প্রমাণিত। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো অঙ্ক। 10 নম্বর অধ্যায়ে খুবই ছোট অধ্যায়, এখানে কয়েকটা এই সূত্রগুলো পড়ে যাওয়া এবং এই সূত্রগুলো থেকে আমাদের অঙ্কগুলো একটু দেখে যায়। এটা এই অধ্যায়টা, এতে বড় প্রশ্ন তেমন একটা নাই, তোমরা বড় প্রশ্ন খুব একটা নাই, ঠিক আছে। এই অধ্যায় চাইলে তোমরা স্কিপ করতে পারো, তবে এই যে এখানকার এই যে 7 নম্বর অঙ্কটা একটু পড়ে যাও। যদি tan alpha equal to 1/7 এবং tan beta equal to 1/3 হয়, তবে দেখাও যে cos 2 alpha equal to sin 4 beta, এটা একটু দেখে যাও। এই একটা অঙ্ক মোটামুটি এখানকার ইম্পর্টেন্ট। আর একটা অঙ্ক আছে, সেটা হলো তোমার এই যে 9 নাম্বার, যদি 2 tan alpha equal to 3 tan beta হয়, তবে প্রমাণ করো যে tan alpha minus beta equal to sin 2 beta 5 minus cos 2 beta। এই অঙ্কটা একটু দেখে যাও, এটা এই পরীক্ষায় মানে এটা মোটামুটি ইম্পর্টেন্ট বড় প্রশ্নের জন্য। আর মোটামুটি এখানে তেমন একটা ইম্পর্টেন্ট নাই, এই নোটটা সবাই পড়বা, যেগুলো আমি ইম্পর্টেন্ট সেগুলো একটু আবার একটু তোমাদেরকে ঝালাই করতেছি আর কি। মোটামুটি এটা গেল 10 অধ্যায়। 11 অধ্যায় থেকে এখানে সহজ, এটা খুবই সহজ, এটা তোমরা একটু দেখে যাও। সাইন ইনভার্সের অর্থাৎ বিপরীতবৃত্তীয় ফাংশনের যে অঙ্কগুলো আছে এখানে, যেটা আমরা ত্রিভুজের বাহুর সাহায্যে আমরা করে ফেলি, সেটা একটু দেখে যাও। খুবই সহজ অঙ্কগুলা, এবং এটা কটা সূত্র আছে, 3টা মাত্র সূত্র দেওয়া আছে, এবং সূত্রগুলো আমার নোটে এইভাবে সাইড বাই সাইডে দেওয়া আছে। এটা যদি একবার কেউ দেখে তাহলে আশা করি পারবে। এখানে বড় কোশ্চেন আসবে না, ছোটো কোশ্চেনের মতোই ছোটো কোশ্চেনগুলোই আসে সাধারণত, এখানে তেমন একটা ইম্পর্টেন্ট কিছু নাই। এই যে এটা এই অঙ্কটাই আসছিল ইয়াতে এবার, তবে এবার এখন আর না আসার সম্ভাবনা নাই এটা আর কি। 10 নম্বরটা, 11 নম্বরটা একটু দেখে যাও তাহলেই হবে। এখানে 11 নম্বরটা আছে যেটা, সেটা একটু দেখে যাও, ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে 11 নম্বরটা। এবার 11 অধ্যায় শেষ, 12 অধ্যায় খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতো আছে। হ্যাঁ, এখানে কয়েকটা প্রমাণ আছে, আমি প্রমাণটা তোমরা পারলে পড়ে যাও, না বললে স্কিপ করো। প্রমাণটা খুব আসে কিন্তু খুব কম আসে আর কি। হ্যাঁ, এই যে এটা 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা, ঠিক আছে। এই যে a বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল সি বাই সাইন সি ইকুয়াল 2r, বা এই অঙ্ক এই ধরনের প্রমাণ, এটা তোমরা একটু দেখে যাও, না দেখলেও সমস্যা নাই, কারণ এটা প্রমাণ অনেক বড়, এটা আসে না পরীক্ষায়। এই যে একটা আছে প্রমাণ, এই সূত্র মনে রাখতে হবে। আর এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আসে সেটা হলো এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের অঙ্ক আসে, ত্রিভুজের সমাধান আসে, খুবই ইম্পর্টেন্ট। দেখো 4 নম্বর বলছে, এটা লেস ইম্পর্টেন্ট, তারপর বলি কোন ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, এ বি সি ভাবে দেওয়া আছে, তাহলে ত্রিভুজের স্থূলকোণী এবং সেই স্থূলকোণের মান নির্ণয় করো, এটা পরীক্ষা আসে। তাহলে বৃহত্তম বাহু কত দেওয়া 7, এটা ধরলাম এ, একটা বাহু ধরলাম বি, একটা ধরলাম সি। তাহলে যেহেতু আমরা স্থূলকোণটি ধরছি কোনটা এ, স্থূল বাহুটা বৃহত্তম বাহু ধরছি এ, তাহলে বৃহত্তম বাহুর যে বিপরীত কোণ সেটাকে আমরা বলি আসলে স্থূলকোণ। তার মানে ছবিটা হবে এরকম, আমি ছবির দাগায় নেই আসলে, এটা হলো এ, এরকম স্থূলকোণ। হ্যাঁ, আমার আঁকানো আচ্ছা, এখানে আঁকায় এরকম হতে পারে, এটা এ, এরকম। হ্যাঁ, এটা হলো স্থূলকোণ, এর এই বাহুর মান এ, ঠিক আছে। এটা এ, যদি এটা বি ধরি, এটা সি ধরি, তাহলে এ বিকে বলতে এটা হলো বাহুর পরিমাণ সি, আর এটা এ আর সি এটা হলো পরিমাণ সি, এটা পরিমাণ বি, ঠিক আছে। এই এ হলো এই এ ইকুয়াল টু 7, এটা হলো বি ইকুয়াল টু কত 5, আর সি ইকুয়াল টু কত 3, অর্থাৎ এ আর বির মধ্যে কি নাই, সি নাই, সেই সিটা হলো আমার এখানকার বাহুর দৈর্ঘ্য। ঠিক এইভাবেই আমরা অঙ্কটা করেছি। এখন তাহলে স্থূলকোণ কোনটা হতে পারে, এ কোণ, তাহলে এ কোণের মানটাও আমরা বের করব। তাহলে cos এর সমান কী লেখা যায়, cos এর সমান বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস যেটা ধরছি সেটা বাদ, বা হলো 2bc, এটা হলো সূত্র, আমাদের সূত্র আছে, সে জাস্ট খালি মান বসায় দিব, দিলে আমাদের কি আসবে এখানে
কস এ, এই কসের সমান মাইনাস হাফ, আর মাইনাস হাফ হলো কসের মান হলো 120 ডিগ্রিতে হয় মাইনাস হাফ, তাহলে কস কেটে থাকে না, থাকে এই সমান কত থাকে 120, যা একটা কি কোণ, স্থূলকোণ। ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, সেহেতু ত্রিভুজটি স্থূলকোণী। শেষ আমাদের প্রমাণ, এটা পরীক্ষায় আসে। ঠিক এর একই রকম যে কোনো ত্রিভুজের এবিসি এ বি সির মান দেওয়া আছে, তাহলে কস বির মান বের করো। ঠিক একইভাবে কস বি সূত্র কি জানি, কস বি সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাইরে 2ac, জাস্ট খালি মান বসাই দিচ্ছি এখানে। যদি বলে বি কোণের মান কত, তাহলে কি করব আমরা, জাস্ট এই যে এখানে বি সমান সমান কত, কস বি সমান কত 0, তাহলে 0 মান কস কত ডিগ্রি, কস 90 ডিগ্রি সমান 0, আমি জাস্ট এটাও করে দিচ্ছি এখানে, যদি আসে পরীক্ষা এইভাবে। হ্যাঁ, তাহলে কস কেটে গেল, বির মান কত 90, তাহলে বির কোণের মান 90 ডিগ্রি। জাস্ট এই অঙ্কটা পরীক্ষায় আসবে এই ধরনের অঙ্ক। হ্যাঁ, একটা অঙ্ক, এই একটা অঙ্ক ভালো করে দেখে যাও, আমি কিন্তু এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, যেটা এই যে অঙ্কটা দেখে যাও, যদি ত্রিভুজ এবিসি এর কসের সমান সাইন বি মাইনাস কস সি হয়, তবে দেখা হবে ত্রিভুজটি সমকোণী। এটা পরীক্ষায় অবশ্যই দেখে যাওয়া, এখানে কিন্তু দেখে যাবা না, করে যাবা এটা অঙ্কটা, এটা 3 স্টার। এই অঙ্কটা একটু দেখে যায়, জাস্ট কস সি প্লাস কস ডি সূত্র দিয়ে আমরা কাজ করব, আবার সাইন 2 এর সূত্রও লাগবে এখানে, এই দুটো সূত্রই লাগে, বাদ বাকিগুলো ইজি আছে। এবার পরীক্ষায় আসলে এটা যে ত্রিভুজ এবিসি ত্রিভুজে বি √3 C1 এবং এ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির সমাধান নির্ণয় করো। জাস্ট সহজ ওই যে এর মান দেওয়া আছে, তার মানে কসের সূত্র বসায় দিলে আমাদের এর মান পাবো। এখানে বিসি দেওয়া আছে, এর মান নাই, তার মানে আমাদের এর মান বের করতে হবে। আবার যে কোণ নাই দুটা, সেই কোণের মানগুলো বের করতে হবে, তার মানে বির মান নাই এবং সির কোণের মান নাই। ঠিক একইভাবে এখানে এর মান বের করলাম এবং কস বি সূত্র বসায় দেবো এবং কস সি সূত্র বসায় দেবো, তাহলেই হবে। অথবা এই বি পাইছি, এখানে এ ছিল, সি বের করবো কীভাবে, এ প্লাস বি প্লাস সি করলে 180 ডিগ্রি, তাহলে সি সমান কী লেখা যায়, 180 থেকে বি প্লাস এর মান যদি যোগ করে বাদ দিই, তাহলে আমরা পাবো হলো সির মান। ঠিক, তাহলে এ ছোটাদের এর মান পাইছি উপরে, বির কোণের মান পাইলাম এখানে, এবং সি কোণের মান পাইলাম, এই তিনটা মিলে আমাদের এই ত্রিভুজটির সমাধান হয়ে গেল। তাহলে মোটামুটি এইভাবে আমরা ত্রিভুজ সমাধান করতে পারি, এবং এইভাবে এ করলেই মোটামুটি হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই অঙ্কটা, এবার পরীক্ষায় আসবে। ত্রিভুজ এবিসি ত্রিভুজে বি √3 এ মান দেওয়া আছে, বির কোণে মান দেওয়া আছে, তাহলে ত্রিভুজটির সমাধান নির্ণয় করো। কি সমাধান মানে কি, এখানে ছোট হাতের এ বের করতে হবে, ছোট হাতের সি বের করতে হবে, আর এখানে বড় হাতের এই যে কোণের মান, সি কোণের মান বের করতে হবে। তাহলে বির মান √3, এর মান দেওয়া আছে এত, বি কোণের মান দেওয়া আছে, তার মানে কি এ প্লাস বি প্লাস সি কোণের মান কত 180 ডিগ্রি। তাহলে এখানে এই এর মান কত দেওয়া আছে 30 ডিগ্রি, বির মান কত দেওয়া আছে 120 ডিগ্রি, তার সির মান কত, সির মানটা বের করতে পারবো না আমরা, অবশ্যই 30 আর 20, 120 150 থাকলো সি, তাহলে সির মান কত 30 ডিগ্রি, একটা মান পেয়ে গেছি আমরা অলরেডি। ঠিক একইভাবে আমরা ছোট হাতের এ বের করবো, ছোট হাতের বি বের করবো। কীভাবে বের করবো আমরা, ছোট সি বের করবো। তাহলে আমরা জানি এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি, ওই যে সূত্রটা মনে আছে, এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। তার মানে কি এই দুটো সমান, সব কিছু সমান, তার মানে একবার এ আর বি নিয়ে করে কাজ করব, আবার একবার এ আর সি নিয়ে কাজ করব। তাহলে এ আর বি, কারণ বি এর মান জানা আছে আমার, তাই না, তাহলে এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি। তাহলে এ সমান কী লেখা যায়, বি ইন্টু এই যে সাইন এ বাই হলো সাইন বি, নিচে আছে। তাহলে বির মান √3 ইন্টু সাইনের মান কত সাইন 30 ডিগ্রি বাই হলো সাইন এই যে 120। এইভাবে ক্যালকুলেশন করলে আমাদের মান পাবো, আমরা এর মান A1 পাবো। একইভাবে এ আর সি থেকে আমরা এ আর সি থেকে কী পাবো, অথবা বি আর সি থেকে করলেও হবে, যে কোনো একটা করলেই হবে। তাহলে সি সমান কী লেখা যায়, এই যে এ ইন্টু সাইন সি বাই হলো সাইন এ 1 প্লাস 1 ইন্টু সাইন 30 ডিগ্রি বাই হলো সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 1, এভাবে সি মান পাবো। এইভাবে আমরা সকল সমাধান বের করবো। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, এই অঙ্কটা আসার মতো। হ্যাঁ, আমি এটা দেখাই, মিলিয়ে নিও, একটু আশা করা যায় আসবে। আমাদের এরপর আসলো জ্যামিতির অঙ্ক। জ্যামিতি হলো 13 অধ্যায় থেকে শুরু, দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের স্থানাঙ্ক। এই অধ্যায়গুলোতে আসলে মিস দিও না, হ্যাঁ, কারণ হলো এই অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায়গুলো না পারলে পরের অধ্যায়গুলো হবে না, এবং এগুলো অধ্যায় থেকে অনেক অঙ্ক আসবে। এবার আসছিল পোলার, এই অঙ্কটা আসছিল, হ্যাঁ, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয়, হয়তো এবার দিতে পারে কি কার্তেশীয় থেকে পোলার, তাহলে এই অঙ্কটাগুলো করে দিতে হবে। এবং কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, সূত্রটা একটু দেখে যায় প্রথম নাম্বার যে অঙ্কটা।
নোট খাতার কোনো বিকল্প নেই, হ্যাঁ, এই নোটের বাইরে করার দরকার নেই আমার মনে হয়। এ টাইপ আছে হলো দুটো বিন্দু দেওয়া থাকবে, তার সংযোগ রেখা মধ্যবিন্দু নির্ণয় করার, তারপরে দুটো থাকবে তার দৈর্ঘ্য নির্ণয়, এগুলো দেখে যায়, এগুলো খুবই ছোটো ছোটো অঙ্ক এবং এগুলো মজাদার অঙ্ক, এগুলো করতেই হবে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা দেখে যায়, যে দুটি বিন্দু মধ্যবিন্দু দেওয়া আছে, এটা একটি বিন্দু এত হলে অপর বিন্দুটি কত, দেখে পারবা এটা আশা করি। 5 নম্বর আমি আর বেশি করালাম না, অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা। এত এত বিন্দু সমুদ্র রেখা এত বিন্দুতে যে অনুপাতে বিভক্ত করে, এটা তোমরা ভালোই পারো আমি জানি। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 7 নাম্বারটা, এটা একটু ইম্পর্টেন্ট, এটা 2 স্টার দিলাম। একটি বৃত্তের ব্যাসার্ধ 4, কিন্তু স্থানাঙ্ক এত, বৃত্তটি জ্যা দুটি এত বিন্দুতে সমাধি করে তার দৈর্ঘ্য নির্ণয় করা, এটা একটু দেখে নিও এবং এটা ভালো করে করে যাওয়া, 3 স্টার। আমি করালাম না, এগুলো নোটে করে দেওয়া আছে সুন্দরভাবে, তোমরা জানো এটা, এবং প্র্যাকটিক্যালও করাইছে এগুলো। হ্যাঁ, ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া থাকবে এবং সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে এবং দেখাতে হবে ত্রিভুজটা সমরেখ। সহজ হিসাব, ক্ষেত্রফল বের করতে হবে প্রথমে, তারপরে ক্ষেত্রফল বের করার পরে আমাদের সেই ক্ষেত্রফলটা কী আসবে, শূন্য আসলে আমাদের সমরেখ হবে, শূন্য দিয়ে বসা দিলাম, টির মান যদি যে 1 আর হাফ আসে তাহলে আমাদের এটা সমরেখ। ওকে, এটা মোটামুটি সহজ ছিল অঙ্কটা, তোমরা পারছো সবাই আমি জানি। ইয়েতে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হলো এই অঙ্কগুলো, তোমার হলো রম্বস, এবার আসার মতো অঙ্ক এবং আসবে এটা পরীক্ষা। ত্রিভুজ রম্বসের 3টা বাহু দেওয়া থাকে, কোণিবিন্দু দেওয়া থাকে, একটা আর একটা মান সি স্থানাঙ্ক বের করতে হয়। এবার করে যাও 9 নম্বরটা অঙ্ক, এবং এই রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমি 2ভাবে করে দিয়েছি তোমাদের, তোমরা একটু দেখে নিও। এটা হলো রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কোণ দিয়ে গুণফল দিয়ে করে দিয়েছি। আবার আরেকটাভাবে করে দিয়েছি তোমাদের, এই যে 4টা বাহু দিয়ে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমরা 2 দিয়ে গুণ করে দিছি, তাহলে আমাদের এই ত্রিভুজটা দিয়েই আমরা এই পুরো রম্বসের ক্ষেত্রফল বের করেছি। তোমরা এটা দেখে নিও। যদি বর্গ আসে তার বাহুর উপর স্কোয়ার, এক বাহু বের করে পরের স্কোয়ার করে দিবা, আয়ত আসলে দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে গুণ করে দিলে আমাদের ক্ষেত্রফল বাড়াবো। অর্থাৎ মোট কমন একটা যেটা আমরা করাইছি সেটা হলো তোমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দিয়ে, নোট খাতা দেখো একটু, হ্যাঁ, বের করে তাকে 2 দিয়ে গুণ করে দিলে আমরা পুরো রম্বসের হোক বা আয়তের হোক বা বর্গর ক্ষেত্রে ক্ষেত্রফলটা আমরা বের করেছি। এটা একই অবস্থা, 3টা বিন্দু দেওয়া থাকে, এটা একটু দেখে নিও। ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক এত এত দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, এবং এর সাহায্যে এই হতে বিসি এর ওপর বিসির ওপর যে লম্ব তার পরিমাণে, এটা খুবই ইম্পর্টেন্ট। 3 নাম্বার 3টা স্টার দেওয়া আছে অলরেডি, তোমরা এটা একটু ভালোভাবে করে যাও। মোটামুটি এটা 14 নাম্বার অনুশীলনী যেটা, সেটা হলো সরলরেখা সমীকরণ, খুবই ইম্পর্টেন্ট অধ্যায়, এটা সবগুলোই করে যাবো আমি মনে করি। ঢাল নির্ণয়, এত এত বিন্দু সরলরেখা সমীকরণ, জাস্ট সিম্পল টেকনিকগুলো এগুলো তোমরা জানো, এবং এটা কোর্স করাইছি ভালোভাবেই আশা করি। অনেক পরিশ্রম করে নোট খাতা করেছি তোমাদের ভালোর জন্য। এখন এটা তোমাদেরকে আগেই দেওয়া হয়েছে, এটা সুন্দর করে করে যাওয়া, ভালোভাবে করে বেশি বেশি করে করে যাওয়া, করার কোনো বিকল্প নাই। ঢালের সংজ্ঞা এবং এই যে ঢাল বিন্দুর সরলরেখার ঢাল নির্ণয় করো, এবং একটা এই যে এগুলো সব করাইছি তোমাদের, সমীকরণ থেকে ঢাল নির্ণয় করো, এগুলো তোমরা করে যাবে। এবং এই রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাও কিন্তু করাইছি, এবং যেভাবে করাইছি ঠিক সেইভাবে করে যাবা, আশা করি এগুলো থেকে কমন আসবে। মধ্যবর্তী কোণ নির্ণয় এটা করাইছি, এটাও দেখে যাও 8 নাম্বারটা। এই যে হলো ইম্পর্টেন্ট 9 নাম্বারটা, কে এর মান কত হলে 2x - y + 7 = 0 এত রেখার দ্বয় পরস্পর লম্ব হবে। ঠিক একদম সিম্পল হিসাব। এই যে এখানে হিন্টস আমি দিয়ে দিচ্ছি, এখানে আমাদের যে দুটো সমীকরণ আছে সেই সমীকরণে কি ঢাল বের করতে হবে, আর ঢাল বের করার সূত্রটা আমি তোমাদেরকে আগে করাইছি এবং দেখা যাচ্ছে এখানে হিন্টসগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দুটি সরলরেখার লম্ব আর শর্ত হলো ঢাল দ্বয়ের গুণফল কী হবে, -1। যদি বলে সমান্তরাল হবে তাহলে ঢালগুলো কী হবে, সমান হবে। জাস্ট এখানে ঢাল বের করাটাই হলো মেইন কাজ। এই বিন্দু হতে এত রেখার পর লম্ব দূরত্ব বের করো, জাস্ট সিম্পল টেকনিক। এই মানগুলো দিয়ে এই সমীকরণটা আমরা সিদ্ধ করব, রুট ওভার দিয়ে এই যে এক্সের যে সহগ তার উপর স্কোয়ার যোগ ওয়াইয়ের সহগ তারকে হোল রুট করে দিলেই হয়ে যাবে আমাদের। এই যে এখানে সূত্রটা আমি লিখে দিয়েছি এখানে।
সাইন। এই যে এটা কিন্তু এবার চলে আসছে অলরেডি, দেখছো আমি আমার নোট খাতা থেকে সব কমন। আমি এটা 90-র মধ্যে 90-এর মধ্যে 88 কমন পাইছে, খালি একটা শুধু কমন ছিল না। যাই হোক ওটা এটা বিষয় না, একটা ওটা একই টাইপের অন্যরকম। তো এই ধরনের অঙ্কগুলো করে যাবা, এবার হয়তো বা নাও আসতে পারে এটা, তাও দেখে যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এইটা 13 নাম্বারটা, এবার আসার মতো। এত বিন্দু হতে 3x - 4y + 5 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। এটা পরীক্ষায় আসবে, অবশ্যই আসবে। এটা এটা তোমরা দেখে যায়, আমি করে দিছি। একটু বড় আছে অঙ্কটা, বড় আছে কিন্তু সহজ আছে, তোমরা এটা করে যাবা। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি এটা 3 স্টার না 5 স্টার দিয়ে রাখলাম। 14 নাম্বারটা দেখে যাও। 15 নাম্বারটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরও দিয়ে রাখছি, যদি আসে পরীক্ষায় কিছু করার নেই। 16 নাম্বারটাও লেস ইম্পর্টেন্ট, তারপরও দিয়ে রাখছি, এটা তাহলে করে যাও। 17 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, এটা তবে এটা বড় প্রশ্নের জন্য এগুলো করে দেবো। এটা 17 নাম্বারটা মোটামুটি ওদের থেকে এগুলো শেষ। লাস্ট অধ্যায় 15। এই দেখো একটা বৃত্তের আদর্শ সমীকরণ এই 2025 সালে চলে আসছে, মানে প্রথমটাই। তো এই এবং আদর্শ সমীকরণটা বারবারই আসে, তোমরা আবার দেখে যাও। এবং এখান থেকে আমাদের এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয়, এটা পরীক্ষায় আসবে এবার, আশা করা যায়। এত বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো, এই টাইপের অঙ্কগুলো আসবে। এটা দেখে এটা করে যাও। এরপর মোটামুটি এই 5 নাম্বারটা দেখে যাও। 5 নাম্বারটা সহজ ছিল, করে দিয়েছি, এটা ক্লাসেও করেছি এবং প্রাইভেটে করেছি। 6 নাম্বারটা এটা আসছিল পরীক্ষায় এবার, সেম টাইপ, CST লেখা রাখছে, সেম টাইপ। সো এটা তোমরা একটু দেখে যাও, আসছে যদিও। হ্যাঁ দেখো 8 নাম্বার এটাও আসছিল, এটাও আসছে এবারে। তোমাদের আসলে প্রথমবার পরীক্ষা দিলে তোমরা খুব ভালো করতাম আমার এই নোট থেকে। আসলে দেখা যাক আগামী শুক্রবার কি হয়, এখান থেকে কমন পড়বে আশা করা যায়। এই অধ্যায় বাদ দিও না, ঠিক আছে? এই অধ্যায় বাদ দিও না, এখান থেকে পরীক্ষায় আসবে, প্রতিবারই পরীক্ষায় আসে, এই কটার মধ্যে থেকে আসে, বেশি না। 10টা, এই যে 11টা, এটাও আসছে। দেখো এই অধ্যায় থেকে এত পরীক্ষায় আসে, এই টাইপের হোক বা এই ধরনের, এটা পরীক্ষায় আসবে। 11 নাম্বার, এই 11 নাম্বারটা অবশ্যই করে যাওয়া। 11 নাম্বারটা না আসলেও এই সেম টাইপের মধ্যে আসবে, যেটা 2x + y = 7। আমার এখানে একটা দেওয়া আছে, সেটা কি জানো, এই যে সেম প্রবলেম, এটা করে যাবা। তাহলে এবার আমার মনে হয় এটা পরীক্ষা আসার মতো। 2x - y = 3 রেখার ওপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে এই সমীকরণ নির্ণয় করে। সেম প্রবলেমটাই, এইটার সেম প্রবলেম, এটাই হলো আমার মোটামুটি এই যে এই অঙ্কটা। হ্যাঁ, 2x + y = 7 রেখার ওপর কেন্দ্র বিশিষ্ট এত এত বিন্দু একদম সেম, হুবহুব সেমটাই আছে। একটু বড়, লাস্টের দিনে যে অঙ্কটা করাইছিলাম তোমাদের, এটা সবচেয়ে বড় অঙ্ক কিন্তু সহজ অঙ্ক। একটু মনে রাখা, একটু ইয়ে হবে, টাফ হবে, তোমরা একটু করে যাও বেশি বেশি করে। এর পরীক্ষায় আসছে যদিও, কিন্তু আবার আসার সম্ভাবনা আছে। এটা না আসলেও ওই যে একই সেম কোয়ালিটির ওইটা আসার সম্ভাবনা আছে। তো মোটামুটি এই ছিল আমার নির্দেশনা। আশা করি ভালো পরীক্ষা দিবে তোমরা। আমার হ্যান্ড নোটটা খুব যত্ন করে পড়ে যাবে, আশা করি এই হ্যান্ড নোট অবশ্যই পড়ে মানে খুব ভালোভাবে পড়ে যাবে। যদিও আমি তোমাদের অনেক আগে থেকেই করাচ্ছি, এই হ্যান্ড নোটটাই সলভ করাচ্ছি বারবার। তোমাদের জন্য শুভকামনা থাকলো, দেখা হবে পরীক্ষার হলে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।